আপনি ভেতরে যান, ডাক্তার আপনার জন্য অপেক্ষা করছেন। ডাক্তার রায়ান চৌধুরীর সেক্রেটারি রুমের এক প্রান্ত থেকে ব্রায়ানকে ডাক দিলেন। ব্রায়ান উঠে দাঁড়ালো। খানিকটা কুঁজো হয়ে মনোরোগ বিশেষজ্ঞ চেম্বারের দরজার দিকে এগোতে লাগলো। সে স্পষ্ট বুঝতে পারল পাশ কাটানোর সময় সেক্রেটারির মুখে একটা বিরক্তির ছাপ। তাকে দোষ দিয়েও লাভ নেই, কারণ ব্রায়ান অনেকদিন যাবৎ গোসল করেনি। কিন্তু সে এটা করবেই বা কী করে? সে ধীরে সুস্থে হেঁটে হেঁটে ছোট সোফায় গিয়ে বসল। চেম্বারটা বেশ আলোক উজ্জ্বল। বড় বড় জানলা দিয়ে রোদ এসে পড়েছে ঘরের ভেতরে। ধীরে ধীরে সে মুখ তুলল। ডাক্তার রায়ানকে দেখা গেল তার নোটপ্যাডে কিছু একটা লিখছেন। কয়েক সেকেন্ড ধরে দুজনেই নীরবে বসে রইল। শেষে ডাক্তার রায়ান বললেন, সুপ্রভাত ব্রায়ান। দুঃখিত তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। তোমার আগে দুজন রুগী ছিল। ঠিক আছে ডাক্তার, সমস্যা নেই, জবাব দিল ব্রায়ান। চোখ রাখল সে রূপালী কলমের উপর, যেটা দিয়ে ডাক্তার রায়ান টেবিলে টোকা দিচ্ছিলেন। কলমটা নড়াচড়া অনুসরণ করল সে। এখন তার 4 বছরের চিকিৎসক আবার নোট নেওয়া শুরু করবেন। তো ব্রায়ান, কি হচ্ছে তোমার সাথে ইদানিং? আজ সকালে যখন তোমার মা ফোন করেছিলেন, তিনি বেশ চিন্তিত শোনাচ্ছিলেন। ডাক্তার রায়ান স্মরণ করলেন সকালে ব্রায়ানের মা তাকে কি কি বলেছেন। তার আশঙ্কা ছিল বাড়তি পরীক্ষার চাপ ব্রায়ানের উপরে প্রভাব ফেলছে। ব্রায়ান মুখ তুলে তাকাতেই হঠাৎ এক ঝলক কিছু দেখতে পেল। সঙ্গে সঙ্গে সে মাথা নিচু করে ফেলল। চোখ নামিয়ে নিজের স্নিকার্সের দিকে তাকিয়ে ব্রায়ান জিজ্ঞাসা করল, তিনি কি পার্টির কথা বলেছিলেন 3 দিন আগে যেটা হয়েছিল? না ব্রায়ান, তিনি সেটা বলেননি। কিন্তু তুমি যদি সেটা নিয়ে কথা বলতে চাও, তাহলে চলো সেটা নিয়েই কথা বলি। কিছুক্ষণ চুপ করে থাকলো ব্রায়ান। মনের ভেতরে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। তারপর হঠাৎ বলে উঠল, আপনি কি ধরনের খেলার কথা জানেন ডাক্তার? পার্টিতে বন্ধুদের সাথে আপনি কি ধরনের খেলা খেলতেন? প্রশ্নে খানিকটা অবাক হলেও সেটা চমৎকারভাবে আড়াল করলেন ডাক্তার রায়ান। আসলে আমাকে খুব একটা পার্টিতে ডাকা হতো না। পিন দ্য টেইল অন দ্য ডঙ্কি খেলেছিলাম ছোটবেলায়। তবে হাই স্কুলের পার্টিতে যা হতো তা ছিল স্পিন দ্য বটল, 7 মিনিটস ইন হেভেন, এইসব খেলতাম। কিন্তু এই পার্টিটা ছিল আলাদা। আমরা অন্য ধরনের একটা খেলা খেলছিলাম পার্টিতে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ব্রায়ান। পায়ের কাঁপুনিও আরও বেড়ে গেল। আচ্ছা ডাক্তার, আপনি কি চশমা পরেছেন? হঠাৎ করেই টান টান কণ্ঠে জিজ্ঞাসা করল সে। ডাক্তার রায়ান বললেন, তুমি কি আমার চেহারা ভুলে গেছো নাকি? তিনি মজা করার চেষ্টা করলেন, কিন্তু ব্রায়ান এতে একটুও হাসল না। আপনার ডেস্কে, আপনার পেছনে বা আশেপাশে কিছু চকচকে আছে কি? দয়া করে সেগুলো লুকিয়ে ফেলুন, না হলে কিন্তু আমি কথা বলবো না। আমি নিশ্চিত করে বলতে পারি আমার চারপাশে কোনো চকচকে কিছু নেই, শান্তভাবে জবাব দিলেন ডাক্তার রায়ান। অবশেষে ব্রায়ান বলতে লাগলো, তার চোখ লালচে, মুখে থমথমে ভাব, যেন 3 দিনে 10 বছরে বুড়ো হয়ে গেছে সে। পার্টির দিন আমি আর আমার বন্ধুরা নিচে বাকি ছেলেদের সঙ্গে পার্টিতে যাইনি। আমরা ভিন্ন একটা খেলা খেলছিলাম। একটা ব্যাগ থেকে ছোট ছোট কাগজের টুকরো তুলতাম, আর যা লেখা থাকতো আমরা সেটা করতাম। কি ধরনের খেলা লেখা থাকতো ওই কাগজে? ভয়ঙ্কর খেলা, যেমন ব্লাডি মেরি, লাইট অ্যাজ আ ফেদার, স্টিফ অ্যাজ আ বোর্ড, এইসব। আমার বন্ধু জেসন ভাবছিল যে আমাদের রিয়াকশন ভিডিও বানাবে হ্যালোইনের জন্য। আমরা 3 জন ছিলাম। আমি ছিলাম সর্বশেষ। আমি যেটা তুলেছিলাম সেটা ছিল বেবি ব্লু, ব্লু বেবি। বেবি ব্লু? কথাটা পুনরাবৃত্তি করলেন ডাক্তার রায়ান। ব্লাডি ম্যারির মতোই, আপনি জানেন? সন্দেহের সুরে বলল ব্রায়ান। ডাক্তার রায়ান মাথা নাড়লেন। সেটার জন্য বাথরুমে যেতে হয়, যেখানে আয়না থাকে। তারপর 2 হাত এমনভাবে ধরতে হয় যেন একটা শিশুকে কোলে নেওয়া হয়েছে। তারপর কল্পনা করতে হয় যে একটা শিশুকে আমরা ধরে আছি। আয়নার দিকে তাকিয়ে বলতে হয়, বেবি ব্লু, ব্লু বেবি, 13 বার। ধীরে ধীরে নাকি মনে হয় হাত ভারী হয়ে আসছে। আর ঠিক তখনই শিশুটিকে টয়লেটে ফ্ল্যাশ করে দিতে হয়, না হলে আয়না থেকে মৃত্যুমায়ের আত্মা বের হয়ে এসে তোমাকে মেরে ফেলবে। এই পর্যন্ত বলে ব্রায়ান চোখে হাত বুলালো। মনে হচ্ছিল যেন এই গল্পটা সে বারবার বলছে। তখন কেউ কি ভিডিও করেছিল তোমার খেলার সময়?
আগ্রহ দেখিয়ে জিজ্ঞাসা করলেন ডাক্তার রায়ান। না, আমি একাই ছিলাম। এইসব খেলায় ফোন বা ক্যামেরা নেওয়া যায় না, না হলে এগুলা কাজ করে না। তার মানে তুমি আর তোমার বন্ধুরা চাচ্ছিলে যেন খেলাটা সত্যি হয়, অথচ তোমার বন্ধুই চেয়েছিল রিয়াকশন ভিডিও করতে, তাই না? ব্রায়ান প্রশ্নটা যেন শুনলই না, নিজের কথাতেই ফিরে গেল। আমিই গিয়েছিলাম অ্যাডামের পর। ও তুলেছিল ব্লাডি মেরির কাগজটা। ও বাথরুমে ছিল প্রায় 5 মিনিট। জেইসন যখন বাইরে দাঁড়িয়েছিল ক্যামেরা হাতে অ্যাডামের প্রতিক্রিয়া রেকর্ড করার জন্য, ওই সময় অ্যাডাম হাসতে হাসতে বেরিয়ে এলো, বলল ব্লাডি মেরি বলতে কিছুই নেই। তারপর আমার পালা এলো। বাথরুমে কি হয়েছিল ব্রায়ান? আমি 5 বার বলেছিলাম বেবি ব্লু, ব্লু বেবি। বাতাসে শিশুকে কোলে নেওয়ার ভঙ্গিতে আয়না দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম। আমি একটু সতর্ক ছিলাম, কারণ মনোযোগ দিয়ে না বললে মুখ ফসকে বেবি ব্লু, ব্লু বেবি বলার বদলে উল্টাপাল্টা কিছু বেরিয়ে যাচ্ছিল। পুরো ব্যাপারটা জিভে জড়িয়ে যাচ্ছিল প্রায়। তারপর আরও 2 বার বলার পর আমার মনে হলো হাত ভারী হয়ে আসছে। তখন আর আমার হাসি পেল না। এরপর আরও 3 বার বললাম। তখন নিশ্চিতভাবেই কিছু একটা আমার হাতে অনুভব করলাম। আমি আয়নার দিকে তাকিয়ে দেখি এক কালো অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। 11 বার বেবি ব্লু, ব্লু বেবি বলার পর আমি বাথরুম থেকে বেরিয়ে যাই। তারপর কি হয়েছিল? আমি পার্টিতে কয়েক ঘন্টা ছিলাম, তারপর বাড়ি চলে যাই। তারপর থেকে এই পর্যন্ত কি ঘটেছে ব্রায়ান? সেই রাত থেকে ডাক্তার, মনে হয় সেজন্য আমাকে তাড়া করছে। কে তাড়া করছে তোমাকে? সেই অভিশপ্ত বেবি ব্লুর মা। আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি ডাক্তার। আমি ভুলে গিয়েছিলাম ওই জিনিসটাকে, যেটা আমার কোলে ছিল। টয়লেটে ফ্ল্যাশ করতে ভুলে গিয়েছিলাম আমি খেলা শেষ করার আগেই দৌড়ে বেরিয়ে গেছি। এখন সে সব জায়গায় আছে ডাক্তার। প্রথমে শুধু বাথরুমের আয়নায় দেখতাম, এখন দেখি গাড়ির আয়নার মধ্যে, মোবাইলের স্ক্রিনে, এমনকি চোখ বন্ধ করলেও দেখি তাকে। ব্রায়ান, ডেস্কের ওপার থেকে বললেন ডাক্তার। তিনি কথোপকথনের নিয়ন্ত্রণ নিতে চাইলেন। ব্রায়ানের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনা অবশ্যই জরুরি, কিন্তু তার মনে হলো ব্রায়ান হয়তো মূল বিষয়টাই এড়িয়ে যাচ্ছে। তোমার মা বলেছিলেন তুমি তোমাদের বাড়ির সব জানালা ভেঙে ফেলেছো। তুমি এটা নিয়ে কিছু বলতে চাও? আপনি বুঝতে পারছেন না ডাক্তার, সে সব জায়গায় আছে। যে কোনো কিছু যেটা প্রতিফলিত করে সেখানেই সে আছে। আমি নিরাপদ নই। সে আমার উপর অনেক রেগে আছে, কারণ ওর সন্তান এখনও আমার কাছে। আমি টের পাই সেই ব্লু বেবিটা এখন আমার পিঠে ঝুলে আছে। এক ভয়ানক ভার যেন আমি নামাতে পারছি না। আমি ঘুমাতে পাই না, গোসল করতে পারি না, টয়লেটে যেতে পারি না, কারণ এমনকি পানিতেও সে প্রতিফলিত করে। আচ্ছা, পার্টির 1 সপ্তাহ আগে তুমি কি করছিলে বলো তো? আমি পড়াশোনা করছিলাম। বাবা আমার জন্য একটা রুটিন বানিয়েছেন। ভোর 5টায় উঠি, রাতের বানানোর নোট সকাল 7টা পর্যন্ত দেখি, তারপর স্কুলের জন্য তৈরি হই। স্কুল শেষ হলে 6টা পর্যন্ত হোমওয়ার্ক, তারপর ডিনার ও গোসল, তারপর রাত 8টা থেকে মাঝরাত পর্যন্ত আবার পড়া। মা বাবা আমার রুমে একটা ক্যামেরা লাগিয়েছেন, যাতে হঠাৎ করে তারা চেক করতে পারেন আমি ঠিকমতো পড়ছি কিনা। তোমার অ্যাডমিশন পরীক্ষা কি সামনে? হ্যাঁ, আমার বাবা মা বলেন আমি নাকি সারা জীবন কোনো রকমে পড়াশোনা করেছি, আমাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে, তাই আমাকে এত প্রেশার দিচ্ছে। তোমার কি মনে হয় না তুমি আসলে খুব স্ট্রেসড? তুমি চাইলে আমি তোমার বাবা মার সাথে কথা বলতে পারি। তোমার একটা বিরতির দরকার। তুমি যে রুটিনের কথা বললে, বাবা, আমি তো দিনে 3 ঘন্টার বেশি পড়তেই পারতাম না। আর তুমি তো প্রায় সারা দিন একটানা পড়ছো। এটা একেবারেই পাগলামি। ডাক্তার খুবই সহানুভূতির সুরে বললেন। ব্রায়ান এক দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। দুজনের মাঝে নীরবতার জমাট বাড়তে লাগলো। অবশেষে ব্রায়ান বলল, আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না যে আমি সত্যি তাড়া খাচ্ছি, তাই তো ডাক্তার? ডাক্তার মনে মনে ভাবলেন, এইবার ব্রায়ানকে বাস্তবে ফিরিয়ে আনার সময় হয়েছে। তুমি কি কখনো ভেবেছো তোমার হাত ভারী লাগছিল কারণ তুমি অনেকক্ষণ ধরে ওভাবে ধরেছিলে, আর যেটা আয়নায় দেখেছিলে সেটা হয়তো তোমার মনের ভুল। আসলে একটা মনস্তান্ত্রিক ঘটনা আছে, যেখানে কেউ যদি আধো অন্ধকার রুমে আয়না দিকে একটানা তাকিয়ে থাকে, তাহলে কিছুক্ষণ পর তার প্রতিফলন বদলে যেতে শুরু করে। এটা আসলে মস্তিষ্কের খেলা ব্রায়ান। অল্প আলো আর অল্প ইনপুটের মধ্যে ব্রেইন নিজেই নতুন কিছুর খোঁজে পুরনো ও পরিবর্তিত চিত্র বাদ দিয়ে দেয়।
ফলে আয়নায় ছায়াময় বিকৃত একটা অবয়ব দেখায়, যেটাকে অনেকেই ভূত ভেবে বসে। ডাক্তার অপেক্ষা করতে লাগলেন ব্রায়ান যেন কথা বুঝে নিতে পারে। তিনি চেয়েছিলেন ধীরে ধীরে ব্যাখ্যা করতে, যেন একজন হাই স্কুলের ছাত্রও বুঝতে পারে। তার দৃঢ় বিশ্বাস এই মানসিক চাপের মূল ছিল ব্রায়ানের অমানবিক পড়াশোনার রুটিন। কারণ তিনি নিজেও কলেজে মেডিকেলে পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। এই ছেলেটা হয়তো আগে ঠিকমতো পড়াশোনা করেনি, যার কারণে এখন হয়তো মানিয়ে নিতে পারছে না, মনে মনে ভাবলেন তিনি। আপনি আমাকে বিশ্বাস করেন না ডাক্তার? ডাক্তার ধৈর্য হারিয়ে ফেললেন। তিনি ডেস্কের একটি ড্রয়ার থেকে ছোট আয়না বের করে ব্রায়ানের মুখের সামনে ধরলেন। ব্রায়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, এরপর ভয়াচ্ছন্ন হয়ে পড়ল এবং শেষে ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ডাক্তার বললেন, এখন দেখলে তো কিছুই হয়নি। কোনো নীল শিশুও নেই, কোনো ভূত মাও নেই। আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারি। আমরা তোমার জন্য ওষুধের ব্যবস্থা করতে পারি যা তোমাকে সাহায্য করবে। তোমার মানসিক স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন পরীক্ষার চেয়েও বেশি। ব্রায়ান কোনো অভিব্যক্তি ছাড়াই তাকিয়ে রইল। তার চোখে পানি জমে উঠল। সে ডাক্তারের দিকে চাইল, বলল, ধন্যবাদ ডাক্তার। আপনার ওয়াশরুমটা কোথায়? আমার একটু ওয়াশরুমে যেতে হবে। ডাক্তার হেসে ব্রায়ানকে অফিসের ডান দিকে থাকার দরজার দিকে ইশারা করলেন। ব্রায়ান উঠে দাঁড়ালো, দরজার দিকে হেঁটে গেল। ডাক্তার হাফ ছেড়ে বাঁচলেন। এখন শুধু ব্রায়ানের বাবা মায়ের সঙ্গে আলোচনা করে চিকিৎসার পরিকল্পনা করা বাকি। দরকার হলে তাদের বাড়িতে যেসব বস্তু প্রতিফলিত হয় সেগুলো লুকিয়ে রাখার পরামর্শ দেওয়া যেতে পারে, যাতে ব্রায়ানের মানসিক অস্থিরতা আর না বাড়ে, এবং ভবিষ্যতের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করে নেওয়া। তিনি যখন এসব ভাবছিলেন তখনই এক বিকট কাঁচ ভাঙার শব্দে ডাক্তার রায়ানের চিন্তায় ছেদ পড়ল। তিনি ছুটে গেলেন ওয়াশরুমের দিকে এবং যা দেখলেন তা দেখে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। ব্রায়ানের সারা শরীরে রক্ত, বেসিনের উপরে আয়নাটা ভেঙে পড়ছে। ব্রায়ান দ্রুত অচেতন হয়ে পড়ছে। ডাক্তার রায়ান সাহায্যের জন্য ডাকলেন। ডাক্তার রায়ানের সাহায্যের ডাক চাপা পড়ে গেল কোমরের পানির ফ্ল্যাশের শব্দে। তার চোখের সামনে ভেসে উঠল সেই মুহূর্ত যখন ব্রায়ান বলছিল, আমি 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 ভুলে গিয়েছিলাম ওকে ফ্ল্যাশ করতে ডাক্তার, এখন সে আমার পেছনে লেগে আছে। ডাক্তার রায়ান ভাবতে লাগলেন, তার মানে ব্রায়ান যা বলছিল সব সত্যি। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the